সিজান, প্লিজ ভাই, আমি তোদের বাড়িতে যেতে পারবো না। তোদের বাড়িতে গেলে তোর বোন আমাকে এক সেকেন্ডও শান্তিতে থাকতে দিবে না। এবার তুই একাই চলে যা। যেদিন পিচ্চিটার বিয়ে দিবি সেদিনই যাব, তার আগে কোনোভাবেই না। শোন, ভাই বলিস আর যাই বলিস, তোকে আমার সাথে যেতেই হবে। শালা, তুই কিন্তু বন্ধু হয়ে বন্ধুর ওপর জুলুম করছিস। হ্যাঁ করছি। তুই সাথে না গেলে আমার বোন আমাকে বাড়িতে ঢুকতেই দেবে না। সো তোকে তো যেতেই হবে। শালা, তুই যে এত ভীতু! নিজের 2 বছরের ছোট বোনের ভয়ে সবচেয়ে কাছের বন্ধুরে বাঘের মুখে ফেলতে চাচ্ছিস? আমি ভীতু হলে তুই ভীতুর ডিম। আমি না হয় আমার বোনকে ভয় পাই, কিন্তু তুই কেন ওরে দেখে ভয় পাস? ভয় পেতে হয়। সারাদিন আমার পেছনে লেগে থাকবে আর বলবে, ভাইয়া আমি তোমাকে ভালোবাসি। তারপর শুরু হবে রোমান্টিক অত্যাচার। তা ভালোই তো। আমি তো সম্বন্ধে হওয়ার জন্য এক পায়ে রাজি, আর বাবা মাও তোরে অনেক পছন্দ করে। কিন্তু আমার তো দুলাভাই হবার কোনো ইচ্ছেই নেই। কেন, আমার বোন কি দেখতে খারাপ, না আরও কোনো ছেলের সাথে রিলেশন করে? কি বলিস? তোর বোন তো একটা পরী। উফ, টানা টানা চোখ, মায়া ভরা মুখ আর মিষ্টি ঠোঁট। তানভীর, খুব খারাপ হচ্ছে কিন্তু। আমার সামনে আমার বোনের সৌন্দর্য বর্ণনা করছিস? রাখ তোর বোন, তুই আমার বন্ধু, তাই তোর সামনে তোর ভাবির একটু প্রশংসা করছি। চুপ শালা। তলে তলে আমার বোনরে ভাবি বানানোর পরিকল্পনা চালাও, আবার বলে ওর ভয় যাবে না। ওই শালা কি, হ্যাঁ? বল দুলাভাই। আর তোর বোন খুব বেশি প্যারা দেয়, তাই যেতে ইচ্ছে করছে না। তুই আর কোনো কথাই বলিস না। কাল সকালে আমাদের দুজনের জন্য বাসের টিকিট এনে রেখেছি, রেডি হয়ে চলে আসিস। শালা হয়ে যখন এত করে বলছিস, আমি কি আর না যেতে পারি? যা, এবার তোর বোনকে বিয়ে করেই আনবো, তারপর দেখি সে কত প্যারা দিতে পারে, আর আমি কতটা প্যারায় প্যারায় প্যারাময় হতে পারি। দেখা যাবে। এখন যা, বাসায় গিয়ে ঘুমা। তোর তো আবার সকালে ঘুম ভাঙতে চায় না। সারা রাত কি করিস? মুচকি হেসে বললাম, তোর বোনকে নিয়ে স্বপ্ন দেখি। ওকে, যা তাহলে, আল্লাহ হাফেজ। ওকে বাই, আল্লাহ হাফেজ। এই বলে বাসার দিকে হাঁটা দিলাম। অনেক রাত হয়ে গেছে, কাল সকালে শ্বশুরবাড়ি যেতে হবে, তাই বাসায় এসে ঘুমিয়ে গেলাম। সত্যি বলতে জান্নাতকে আমারও খুব ভালো লাগে। আমি ওদের ওখানে গেলে একদম আমার পিছু ছাড়বে না। আবার আমি কি করি না করি, কোন মেয়ের দিকে তাকাই, সেই দিকটাই জান্নাত খুব ভালো করেই নজরে রাখে। তার নজরদারি অনেকটাই বাড়াবাড়ি লেভেলের। তাই কিছুটা রাগ হয় পাগলিটার ওপর। প্রায় বছরখানেক আগে জান্নাতদের বাড়ি বগুড়ায় গিয়েছিলাম। আমি ঢাকায় আসা এতদিন পরও সে আমাকে মনে রেখেছে। সিজানকে বলেছে আমাকে সাথে করে না নিয়ে গেলে নাকি ওকে বাড়িতে ঢুকতে দেবে না। অনেক দিন হলো পাগলিটাকে দেখি না। সকালে ঘুম থেকে উঠে হালকা কিছু নাস্তা করে চলে আসলাম বাস স্ট্যান্ডে। এসে দেখি সিজান বসে আমার জন্য অপেক্ষা করছে। সিজান রেগে বলল, শালা, তোর আসতে এত টাইম লাগে? জানিস, জান্নাত অলরেডি 5বার ফোন দিয়ে ফেলছে আমরা বাসে উঠছি কিনা তা জানতে। দেখছিস তোর বোন সত্যি একটা পাগলি। জানি আমি, কিন্তু তুই তো ওরে পাত্তাই দিস না। এইবার দিব। তখনও ছোট ছিল, তাই আমি ভাবছি এটা ওর আবেগ। কিন্তু এখন তার আমার প্রতি ভালোবাসা দেখে আমার ধারণা ভুল প্রমাণিত হয়েছে। চল তাড়াতাড়ি বাসে উঠ, জান্নাত আবার ফোন দেওয়ার আগে। ওকে, চল যাই। আর জান্নাত যদি একবারও ফোন করে আমাকে দিস, আমি কথা বলে নিব। তারপর দুজনে বাসে এসে বসলাম। আধা ঘন্টা পর জান্নাত আবারও কল দিতেই সিজান ওর ফোনটা আমার হাতে ধরিয়ে দিল। ভাইয়া তোমরা বাসে উঠছো? হ্যাঁ, উঠছি কিছুক্ষণ আগে। তুমি কেমন আছো? ওপাশে নীরবতা বিরাজ করছে। হয়তো সিজানের ফোনে আমার কণ্ঠ শুনে চুপ করে আছে। কি হলো বলো, তুমি কেমন আছো? ছি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তারপর জান্নাত কান্না মিশ্রিত কণ্ঠে বলল, এই, আমি ফোন দিলে রিসিভ করেন না কেন? আপনি খুব খারাপ। সরি, আসলে আমি মেয়েদের সাথে কথা বলি না, তাই। তাই বলে আমার সাথেও? সরি, আর এমন হবে না। জানো, ঢাকা আসার পর থেকে আমিও তোমাকে খুব মিস করেছি। তাহলে কেন এমন করেন? আর করব না, প্লিজ এবারের মতো ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, সাবধানে আসবেন। তুমিও সাবধানে থেকো। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।
তারপর কলটা কেটে দিয়ে সিজানকে ওর ফোনটা দিয়ে দিলাম। সিজান আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। শালাই নিশ্চিত আড়ি পেতে সব কিছু শুনে ফেলেছে। শুনলে শুনুক, তাতে আমার কি। তারপর পকেট থেকে আমার ফোনটা বের করে কিছুক্ষণ ফেসবুকিং করলাম। ফোন চাপতে ভালো লাগছে না, তাই ফোন রেখে ঘুমানোর চেষ্টা করছি। ওদিকে সিজান অনেক আগেই ঘুমিয়ে গেছে। সিজানের ডাকে ঘুম ভাঙল। সিজান বলল, আমরা বগুড়ায় এসে গেছি, প্রচণ্ড খিদা পেয়েছে। শালাটারে বললাম, আই কিছু খেয়ে নেই, কিন্তু কে শোনে কার কথা। আগে চল বাসায়, তারপর খেয়ে নিস। এখন খেলে আমার উপর ঝড় বয়ে যাবে। কি যাতা বলছিস? এখন খেলে তোর ওপর আবার কিসের ঝড় আসবে? চল না, আমার অনেক খিদা লাগছে। বলছি না বাসায় যেয়ে খাবি। এই শালায় জোর করে সিএনজিতে এনে বসালো। এখন খেলে কেমন হবে? এদিকে পেটের মধ্যে ইঁদুরের বৈঠক শুরু হয়ে যাচ্ছে। আরও 40 মিনিট পর সিজানদের বাড়ির সামনে এসে নামলাম। জান্নাত বাগানের গাছগুলোতে পানি দিচ্ছিল। আমাদের আসতে দেখে দৌড়ে চলে আসলো। তারপর আমার সামনে এসে মুখের দিকে তাকিয়ে আছে। জান্নাত দেখতে একদম পরীর মতো। আমিও একইভাবে তার মুখের দিকে তাকিয়ে আছি। এর মধ্যেই সিজান আমার হাতে থাকা ব্যাগটা নিয়ে চলে গেল। সিজান চলে যেতেই জান্নাত আমাকে জড়িয়ে ধরল। জান্নাত, কি করছো? আঙ্কেল আন্টি দেখে ফেলবে তো। আপু একটা কাজে চিটাগং চলে গেছেন, তার সাথে আম্মুও গেছে। আমি খুব অবাক হয়ে বললাম, কি বলো? তার মানে তুমি বাড়িতে একা? চলুন ভেতরে যাই। হ্যাঁ চলো। জান্নাত আমার হাত ধরে বাড়ির ভেতরে নিয়ে এলো। আসুন ওই রুমে গিয়ে ফ্রেশ হন। এই বলছিলাম, আমার না খুব ক্ষুধা পেয়েছে, আগে কিছু খেতে দাও না প্লিজ। বগুড়ায় বাস থেকে নেমে কিছু খেতে চেয়েছিলাম, তোমার ভাইটা আমাকে জোর করে নিয়ে আসছে। খিদে পেট জ্বলছে আমার। জান্নাত মুচকি হেসে বলল, যান ফ্রেশ হন, তারপর আমি খাবার দিচ্ছি। তারপর আমি রুমে এসে ফ্রেশ হয়ে দ্রুত নিচে নামলাম। আর পারছি না, প্রচণ্ড খিদে পেয়েছে। আমি এসে দেখি সিজান টেবিলে বসে খাবারগুলো গোগ্রাসে গিলছে। ইচ্ছে করছে ওর সামনে থাকা খাবারের প্লেটটা সরিয়ে নেই। কিরে এভাবে তাকে কি দেখছিস? ওখানে বস, তোর না অনেক খিদে পেয়েছে। তুই চুপচাপ গিলতে থাক, শালা রাক্ষস। আমার কথায় সিজান কোনো উত্তর না দিয়ে খাবার খাচ্ছে। আমি গিয়ে জান্নাতের বাম পাশের চেয়ারটায় বসলাম। জান্নাত আজ আমার ফেভারিট গরু গোস্ত আর সাদা ভাত রান্না করেছে। ক্ষুধা পেটে নিজের পছন্দের খাবার পেয়ে জান্নাতকে একটা কিস উপহার দিতে ইচ্ছে করছে। আমিও খাবারগুলো গোগ্রাসে গিলতে শুরু করে দিলাম। আমার এভাবে খাওয়া দেখে জান্নাত মুচকি মুচকি হাসছে। আমি খাওয়া ছেড়ে তার হাসি মাখা মুখের দিকে তাকিয়ে রইলাম। ঠিক সেই মুহূর্তে জান্নাত আমাকে চোখ মারল। এবার আমি খাওয়ার দিকে মনোযোগী হলাম। সন্ধ্যা 7:30। আমি সিজানদের ছাদে বসে আনমনে জান্নাতকে নিয়ে গল্প সাজাচ্ছি। ঠিক তখনই জান্নাত এসে আমার পাশে বসলো। এই যে কি ভাবছেন আনমনা হয়ে? কই কিছু না, বলছি একটু আমার কাঁধে তোমার মাথাটা রাখো না। বলতে জান্নাত এসে আমার কাঁধে মাথা রেখে বলল, ভাইয়া বলল আপনি নাকি আমার ভয়ে এখানে আসতে চাইছিলেন না। আমাকে ভয় পাওয়ার কি আছে? এমনি বলেছিলাম। তারপর জান্নাত খুব উত্তেজিত হয়ে বলল, এই আপনি এতদিন কোনো মেয়ের দিকে তাকাননি তো? এই পরিটাকে ছেড়ে আমি অন্য কারো দিকে কিভাবে তাকাতে পারি বলো? জান্নাত অনেকটা লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, আমি কোনো পরী নই, বুঝলেন? জান্নাত, আমার একটা কথা রাখবে? তুমি আর আমাকে আপনি করে বলবে না। ঠিক আছে, আর বলবো না। তারপর জান্নাতকে শক্ত করে জড়িয়ে ধরলাম। জান্নাতও আমাকে জড়িয়ে ধরে আমার গালে চুমু খেলো। জান্নাত, তোমার দুষ্টুমিগুলোকে না খুব মিস করি। কেন মিস করো কেন? আমি নাকি তোমাকে প্যারা দিই? কি বলো? কে বলছে এসব? কে আবার বলবে? তোমার প্রাণপ্রিয় শালাবাবু সেই বলছে। কি? শালায় তোমাকে এসব বলেছে? ওরে আমি কাঁচা চিবিয়ে খাবো। ওর চরিত্র ঘরশত্রু বিভীষণের মতো। এই তোমার সাহস তো কম না, তুমি আমার ভাইকে কাছে চিবিয়ে খাবে? হ্যাঁ খাবো তো, তাতে আমার বউয়ের কি? একদম নয়, ও তোমার বইয়ের একটা মাত্র বড় ভাইয়া। তাই ভাইয়ের জন্য খুব টান? সেটাই স্বাভাবিক নয় কি?
আচ্ছা, আমরা কি এখানে তোমার ভাইকে নিয়ে ঝগড়া করতে আসছি? এসব ছেড়ে আসো, একটু আদর করি। হুম। আরে আমি তো ভুলেই গিয়েছিলাম, জান্নাত আমার থেকে অনেক ফাস্ট। আদর করতে চাইছিলাম আর জান্নাতও। দুজনে চার ঠোঁট এক করে দিল। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে আমার বুকে মাথা রেখে বলল, এই অনেক হয়েছে, তুমি থাকো, আমি গেলাম। পিচ্চি কই যাও? আর একটু থেকে যাও। বিয়ে করো, আল্লাহ চাইলে সারা জীবন থাকবো। তাই? আচ্ছা চলো কাজী অফিসে, বিয়েটা করেই ফেলি, কি বলো? এই কি বলো, আব্বু আম্মুকে না জানিয়েই? হুম, করবো তো। না, আগে আব্বু আম্মু চট্টগ্রাম থেকে আসবে, তারপর তোমার আব্বু আম্মু এসে সবাই মিলে আমাদের বিয়ে দিবে। তাহলে ওদের দ্রুত আসতে বলো, আমার পিচ্চি বউ। তোমার শ্বশুর শাশুড়িকে তুমি বলো, আমি কেন বলতে যাব? আঙ্কেল আন্টি যদি আমাদের বিয়েতে রাজি না হন তাহলে? শোনো, আব্বু আম্মু তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করে। হুম, তোমার ভাই বলেছিল আমাকে। তাহলে বলো না আব্বুকে তুমি আমাকে বিয়ে করতে চাও। জান, তুমি কি সিরিয়াস? আমার কথা শুনে জান্নাত খুব রেগে গিয়ে বলল, এই তোমার কি মনে হচ্ছে আমি এতক্ষণ ধরে তোমার সাথে মজা করছি? গত 1 বছর তুমি আমার সাথে একটুও কথা বলনি, আসতে বললেও আসোনি। জানো আমার কতটা কষ্ট হতো? হ্যাঁ, এটা সত্যি, আগের বার তুমি যখন আমাদের বাড়িতে আসলে তোমাকে আমি প্রথম দেখায় ভালোবেসে ফেলি। তখন তোমাকে বিরক্ত করতে আমার খুব ভালো লাগতো। তুমি তো আমার ভালোবাসাটা বুঝতে পারোনি, কিন্তু এইবার আমি সম্পূর্ণ বদলে গেছি। এখন আর কারোর সাথে দুষ্টুমি করতে ভালো লাগে না। সময় আমাকে বদলে দিয়েছে। আমি জান্নাতের কথাগুলো শুনে বাকরুদ্ধ হয়ে গেলাম। কি বলবো আমি? আমি নিজের অজান্তেই তাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আমার জন্য সে এতদিন কষ্ট পেয়েছে, তার দুষ্টুমিগুলো হারিয়ে গেছে, যা আমি খুব মিস করছি। ওদিকে জান্নাত আজ খুব করে কাঁদছে, তার চোখ থেকে বৃষ্টি ঝরছে। আমি তার চোখের পানিটুকু মুছে দিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। জান্নাত, সরি, আমি তোমার ভালোবাসাটা বুঝতে পারিনি, কিন্তু বিশ্বাস করো, তোমাদের এখান থেকে যাওয়ার পর বারবার শুধু তোমার কথাই মনে পড়তো। তোমার দুষ্টু মিষ্টি অত্যাচারগুলোকে খুব মিস করতে শুরু করি। তোমার কথা ভাবতে ভাবতে একসময় আমিও তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। তাহলে বলো, কেন আমার সাথে কোনো প্রকার যোগাযোগ রাখোনি? কেন আমার মেসেজগুলো সিন করেও রিপ্লাই দাওনি? ভালোবাসাতে পুরে পুরে খাঁটি হয় পোড়া মন, তাই মনটাকে খাঁটি করতে কিছুদিন পোড়ালাম তাই। যাও, আমার সাথে কথা বলবা না। আমি দুষ্টু হেসে বললাম, শুধু কথা না জান, আরও অনেক কিছুই করব। কিচ্ছু হবে না, ছাড়ো। হঠাৎ করে কারো কাশির আওয়াজে আমরা দুজন একে অপরের কাছ থেকে কিছুটা দূরে সরে গেলাম। আজ কি খাবার কিছু পাবো, না খালি পেটে ঘুমাতে হবে? যা ঘুমা, তখন যা খেয়েছিস তাতে তোর কালো না খেলে চলবে। চুপ শালা। জান্নাত, আমাকে খাবার দিয়ে যা। ভাইয়া তুমি টেবিলে গিয়ে বসো, আমি এসে খাবার বেড়ে দিচ্ছি। কেন? ও খাবার বেড়ে খেতে পারে না? আমার বোন থাকতে আমি কেন বেড়ে খেতে যাব? আমার বউ তোকে কেন বেড়ে দিবে? ভাইয়া তুমি চাও তো। জান্নাত কিছুটা রাগ দেখিয়ে কথাটা বলল। জান্নাতের এমন কথায় সিজান ভয় পেয়ে নিচে চলে গেল। এই চলো, নিচে গিয়ে খেয়ে তারপর ঘুমাতে যাও, অনেক রাত হয়েছে। হ্যাঁ চলো। তারপর দুজনে নিচে এসে দেখি সিজান বসে বসে ঢেকুর তুলছে। শালাটা ওর বোনের ভয়ে নিজে এসে খেয়ে নিছে। আমাদের আসতে দেখে দ্রুত ওর রুমে চলে গেল। সিজানের এমন কাণ্ড দেখে আমি আর জান্নাত একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসলাম। তারপর দুজনে খাবার খেয়ে যার যার রুমে গিয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে সিজান আঙ্কেলকে আমাদের বিষয়ে বললে তারা রাজি হয়ে যায়। আঙ্কেল বলেছেন তারা বিকেলে কাজ শেষ করে ফেলবেন, ওনাদের আসতে প্রায় একদিন লেগে যাবে। তাই আমি আব্বুকে কল দিলাম। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তুই কবে বাসায় ফিরছিস? আব্বু, তুমি আর আম্মু এখানে চলে আসো। কেন, আমরা গিয়ে কি করব? আমি ভয় ভয় বললাম, আব্বু
আমি সিজানের ছোট বোন জান্নাতকে পছন্দ করি আর ওকে বিয়ে করতে চাই। আরে এটা তো খুশির খবর। তুই এত ভয় পাচ্ছিস কেন? তোর আম্মু আমাকে বলেছে তুই জান্নাত নামের মেয়েটাকে ভালোবাসিস। আমার একটা ছোট মিটিং আছে, সেটা শেষ করেই তোর আম্মুকে নিয়ে সিজানদের বাসায় আসছি। আচ্ছা আব্বু, আল্লাহ হাফিজ। এই বলে কলটা কেটে দিলাম। আমি আব্বুকে প্রচণ্ড ভয় পাই। কিভাবে যে জান্নাতে কথাটা বললাম নিজেও জানি না। আলহামদুলিল্লাহ, আব্বুকে বলতে পেরেছি, এটাই অনেক। কিছুক্ষণ পর সিজান বলল গোসল করতে নদীতে যাবে। অনেকদিন হলো নদীতে গোসল করতে যায় না। 2 বছর আগে আমাদের দেশের বাড়ি জামালপুর গিয়েছিলাম, তখনই যমুনার ঘোলা জলে শেষবার সাঁতার কেটেছি। আমিও চললাম সিজানের সাথে। নদীর পাড়ে এসে দেখি অনেকেই ছিপ জাল ফেলে মাছ ধরছে। কিছু ছেলে ছিপ ফেলে নদীর তীরে বসে আছে। তানভীর, চল মাছ মারি। কিন্তু আমরা তো জাল বা বড়শি কোনোটাই আনিনি, তাহলে কিভাবে? ওই যে বিপ্লব, ও আমার ছোটবেলার বন্ধু, চল ওর কাছে যাই। হ্যাঁ চল। তারপর আমরা সিজানের বন্ধু বিপ্লবের কাছে আসলাম। বিপ্লব ছিপজাল দিয়ে মাছ ধরছিল। সিজান গিয়ে বিপ্লবকে বলল আমাদের কিছুক্ষণ ওর জাল দিয়ে মাছ ধরতে দিতে। বিপ্লব ওর মাছগুলো নিয়ে বাসায় চলে গেল। আমি গিয়ে জাল ফেললাম আর সিজান মাছ ধরার জন্য জলের কাছে গেল। প্রায় ঘন্টাখানেক পর একটা বড় শ্যারন পুঁটি মাছ পেলাম। তারপর মাছটা ওখানে রেখে দুজনে নদীতে নেমে গোসল করে আসার সময় নিয়ে আসলাম। বাড়িতে আসতে আমার হাতে মাছ দেখে জান্নাত বলল, তোমরা দুজন নদীতে মাছ ধরতে গিয়েছিলে? আমরা গোসল করতে গিয়ে দেখি সবাই মাছ ধরছে, তাই আমরাও একটা ধরে আনলাম। ও, ভাইয়া আজ বিকেলে বাজারে যেতে হবে, ঘরে তেমন কিছুই নেই, কি দিয়ে মাছ রান্না করব? মাছ ভাজি কর, মাছ ভাজি আমার খুব ফেভারিট। রাগ তোর ফেভারিট, শুধু মাছ ভাজি দিয়ে খাওয়া যায় নাকি? জান্নাত, তুমি আমাদের 3 জনের জন্য 3 পিস ভাজি করবে, বাকিটা দিয়ে মাছের ঝোল রান্না করো। আমরা বাজারে গিয়ে সবজি আর মাছ কিনে আনবো, সেগুলো কাল রান্না করো। আচ্ছা তোমরা যাও, ড্রেস চেঞ্জ করে আসো। বিকালে সিজানকে নিয়ে বাজার থেকে একটা পাঙ্গাস মাছ আর লাউ নিলাম। পাঙ্গাস মাছের তেল লাউয়ের সাথে একদম জমে ক্ষীর, না মানে সেই টেস্ট। পরের দিন সকাল 7টায় আম্মু আব্বু আসলো। তাদের দুজনেরই জান্নাতকে দেখে খুব পছন্দ হয়েছে। বিকালে সিজানের আব্বু আম্মু চট্টগ্রাম থেকে চলে আসছে। তারা এসে যা বলল তাতে তো আমি অবাক। আঙ্কেল বললেন আমি আগেরবার এখানে এসেছিলাম, তখনই নাকি ওনারা আমাকে পছন্দ করেছেন আর এটাও ভেবে রেখেছেন যে জান্নাতের বিয়েটা আমার সাথেই দিবেন। আর তাই জান্নাতের বিয়ের জন্য অনেক প্রস্তাব আসার পরও জান্নাতকে বিয়ে দিয়ে দেননি। পরিবারের সবাই আমাদের বিয়েতে রাজি, তাই তারা ডেকে নিল কাজী। আমাদের বিয়েটাও হয়ে গেল ভালোভাবেই। এখন আমি বিড়াল মেরে জান্নাতের বুকে শুয়ে আছি। জান্নাত আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এই সময়টা আমাদের দুজনের জন্যই খুব দামি ও সুন্দর মুহূর্ত। জান্নাতের দিকে তাকিয়ে দেখি সে আনমনে কি যেন ভাবছে। জান্নাত, তুমি কি এখনো আমার উপর অভিমান করে আছো? কেন বলো তো? এই যে আমি তোমার ভালোবাসাটা এতদিন বুঝতে পারিনি তার জন্য। না, এখন তোমার উপর আমার কোনো অভিযোগ নেই। তুমি যে আমার ভালোবাসাটা বুঝতে পেরেছো, এটাই অনেক। তাই তো তোমাকে খুব ভালোবাসি। আমিও কি? খুব খুব ভালোবাসি। মুয়া। গল্পটা এখানে সমাপ্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।